এই মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি একটা কথা বলেছে, মনে আছে তো নাকি ভাই? কি বলুন তো? যে দিল্লিতে গিয়ে ওয়াকফ নিয়ে আন্দোলন করো। হ্যাঁ, আমি আপনাদের বলবো, আপনাদেরকে শপথ নিতে হবে। কারা কারা আমার পক্ষে, আগে বলে দিচ্ছি, শপথ নেওয়ার আগে বলছি আমার পক্ষে ভোট চাইবো না। শপথ নেবেন তো? একটা শপথ করাবো। আমি হাত তুলেন যারা বিপদে কবরস্থান, হাত তুলে রাখুন, হাত তুলে রাখুন। যারা বিপদে কবরস্থান, মাদ্রাসা, মসজিদের জায়গা কেড়ে নেওয়ার বিপদের সময় যারা আমাকে দিল্লিতে যাওয়ার নিধান দিয়েছে, তাদের বিরুদ্ধে 2026 সালে আমাদের ভোটটা হবে তো ভাই? হবে তো? এই মুর্শিদাবাদের মাটি থেকে আমরা মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেব যে আপনি আমার বিপদের সময়ে মাদ্রাসা মসজিদে যখন কেড়ে নেওয়ার চেষ্টা করছিল, আপনি আমার পাশে ছিলেন না। তো 2026-ও এই আগুনটা ইভিএম মেশিনের জোড়া ফুলে যাবে না। হবে তো ভাই? হবে তো? আমার পক্ষে ভোট দিতে হবে না, আমাকে ভোট দিতে লাগবে না, খাম চিহ্নকেও ভোট দিতে লাগবে না। অনুরোধ আপনাদের কাছে, এই 2026 সালের জবাবটা দিতে হবে। আর যেই নির্লজ্জ বিহায়া এমএলএ এমপি গুলো মমতার ওখানে বসেছিল, তাদেরকেও জবাব দেবো আমরা। আমি ওদেরকে নির্লজ্জ বিহায়াই বলছি। হ্যাঁ, আমিও কোড আনকোড বলছি। ওদের দম নাই। মমতা ব্যানার্জিকে এটা বলা দরকার ছিল, দিস ইজ মাই ফান্ডামেন্টাল রাইটস। আপনি কি কথা বলছেন? আমি প্রোটেস্ট করব, এটা আমার সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, আমার হচ্ছে আমার ধর্মীয় স্বাধীনতা। আর আপনি আমাকে আটকাচ্ছেন। আমি ওয়াকফ নিয়ে কেন বিরোধিতা করতে হবে যদি সময় পাই বলবো, কিন্তু এটা মাথায় থাকবে তো যখন ভোট দিতে যাবেন। ভাই আমি বারবার বলছি, দেখুন আমার কনসেন্ট্রেট ব্রেক হলে আমি, আরে বসতে অসুবিধা কি হচ্ছে বলো তো? চট দিয়ে আছে, ওখানে বসো না ভাই। আপনারা চুপ করুন ভাই। ভাই যারা আছে একটু বসে পেছনে রলোকে ভাই। আমার আর কতক্ষণ বকবো? কটা বাজে? একটু আর এনার্জি লস হচ্ছে না তো কারো ভাই রোদেতে? তাহলে একটু একটু ভাই ভাই একটু দূরের গুলো একটু বসে পড়েন ভাই, একটু বসে পড়ুন ভাই। ভাই মানে বুঝতে পেরেছেন? যদি আপনাদেরকে ভোটার ভাবতো তাহলে পশ্চিম বাংলার বিধানসভা থেকে না অলরেডি রেজুলেশন পাস করিয়ে নিত, সুপ্রিম কোর্টে মামলা করতো রাজ্য সরকার। ভোটার ভাবেনি, এই আপনাদের মানুষ ভাবেনি, শুধু ভোটার ভেবেছে বলেই আজকে এইরকম আপনাদের সাথে ট্রিটমেন্ট হচ্ছে। যাক, ফিরে আসি। তাহলে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা থেকে আপনারা তখনই ঘুচবে যখন সরকার সদার্থক ভূমিকা নেবে। সরকার সদার্থক ভূমিকা নিচ্ছে না কেন? আপনাকে শুধু ভোটার করে রেখে দিয়েছে, আপনাকে মানুষ ভাবেনি। যদি আপনাকে মানুষ ভাবতো তাহলে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি কেএন কলেজকে দিয়ে চালাতো না। কেএন কলেজের একটা ঐতিহ্য আছে। সেই সময় ভারতবর্ষের যে কটা নামি দামি কলেজ ছিল, প্রথম যে তৈরি যে কটা কলেজ হয়েছিল, সেই সময়কার কলেজ হচ্ছে কেএন কলেজ। একটা লেগেসি আছে, ঐতিহ্য আছে, সেইটাকে একধারে যেমন শেষ করলো, একটা কলেজকে ইউনিভার্সিটি বানিয়ে দিল। আমি এটাও বলছি, কেএন কলেজ বুঝতে পারছে না সে মুর্শিদাবাদ ইউনিভার্সিটির আন্ডারে আছে, না মুর্শিদাবাদ ইউনিভার্সিটি বুঝতে পারছে না আমার আন্ডারে কেএন কলেজ। মানে আমার নেতাকে আমি বুঝতে পারছি না, আর আমি যাকে নেতা বলছি সে ভাবছে আমার নিচের নেতা কে হয়, নওশাদ অন্য কিছু। মানে পুরো খিচুড়ি বানিয়ে দিয়েছে। কেন? এখানে কারা থাকে মুর্শিদাবাদে? মুর্শিদাবাদে পিছড়ে বর্গের মানুষেরা বেশি থাকে, দলিত, আদিবাসী, মুসলমান সমাজের মানুষ বেশি থাকে। এদেরকে যদি শিক্ষিত করে দিই তাহলে তো এরা প্রশ্ন তুলবে। এদেরকে যদি শিক্ষিত করে দিই, বাবু তোমরা ওই বাসে বসবে না, বাসে বসে নিচে বসতে বলো। এদেরকে যদি শিক্ষিত করে দিই, এরা আমার ভুলটাকে সহজে ধরে ফেলবে। তাহলে কি করতে হবে? অশিক্ষিত করে রাখো। শুধু ইউনিভার্সিটি ফুল ফ্লেজে দেয়, অশিক্ষিত করছে না। আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, আজ থেকে বাড়ি যান। বাড়ি যাবেন, এখানে এতজন উপস্থিতি আছেন, একজন হাত তুলে বলুন আপনার বুথে নতুন একটা স্কুল তৈরি হয়েছে বিগত 14 বছরে। একজন হাত তুলে বলুন ভাই। বুঝতে পেরেছেন? কিন্তু এখানে সবাই হাত তুলবে, বুথেতে হয় লিগাল নালে ইললিগাল মদের দোকান মমতা ব্যানার্জি করে দিয়েছে। এটা সবাই হাত তুলবে, তাই তো নাকি? এবার বলুন আপনার উন্নতি কিভাবে হবে? মদের দোকান দিলে উন্নতি হবে, না শিক্ষা প্রতিষ্ঠান দিলে উন্নতি হবে?
কিন্তু সেটা দেবে না, কারণ এরা চায় না আপনার উন্নতি হোক। এরা চায় সব সময় আপনি ওর পায়ের নিচে বসে থাকুন। নালে কদিন ধরে দেখছেন না ভাঙন নিয়ে খুব চর্চা হচ্ছে, কোন কোন নেতা, চুনোপুটি নেতা বারবার বলছে না যে নওশাদ সিদ্দিকীকে হারাবো হারাবো হারাবো। আর আমি বলেছি ওর কথায় আমি কেন পাত্তা দেবো ভাই? ওর নেতার সাথে আমার লড়াই। ও যে বলছে ওর মতো 4-500 নেতা ওই দলে আছে, ওর নেতার সাথে আমার লড়াই। ওর নেতাকে বলুক ভাঙড়ে দাঁড়াতে সাহস থাকলে। তো ব্যাপারটা হচ্ছে এটা নয়, আমাকে হারাবে বলে হই হই করছে কেন? শুভেন্দু অধিকারী যে সকাল বিকাল হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দেবে এই কথা বলে বেড়ায়, যে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে জঙ্গিদের সাথে যুক্ত আছে বলে দেখে দিচ্ছে, সেই শুভেন্দু অধিকারীকে হারানোর কথা একবারও বলেছে ভাই? বলেছে? কেন বলেনি? আর নওশাদকে কেন হারাবের কথা বলেছে? এই নওশাদ সিদ্দিকী মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের হয়ে কথা বলছে, এটাই আমার অপরাধ। নওশাদ সিদ্দিকী মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের হয়ে কথা বলছে, এটাই অপরাধ। নওশাদ সিদ্দিকী তাহেরপুরের, এই তাহেরপুর না তারাপুর, ওটা যে বিড়ি শ্রমিকদের জন্য যে হসপিটালটা বন্ধ হয়ে পড়ে আছে সেটা খোলার জন্য কেন বিধানসভার মধ্যে কেন মন্ত্রীকে জবাবদিহি করছে, তাই সেটাই অপরাধ। নওশাদ সিদ্দিকীর অপরাধ এটাই। শামশেরগঞ্জ ফারাক্কার মানুষ প্রতি বছরে গঙ্গা ভাঙনে ধ্বংস হয়ে যাচ্ছে কেন? গঙ্গা ভাঙন রোধ করতে হবে, কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে, এটা বলাই হচ্ছে আমার অপরাধ। নওশাদ সিদ্দিকীর অপরাধ 26,000 যে চাকরি বাতিল হয়েছে, ওর মধ্যে 15,000 মতো যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে অবিলম্বে তাদেরকে স্কুলে ফেরানো হোক, এটা বলাই হচ্ছে আমার অপরাধ। নওশাদ সিদ্দিকী রমজান মাসে ফলের দাম কেন বেড়ে যায়, এটা বলাই হচ্ছে আমার অপরাধ। নওশাদ সিদ্দিকীর অপরাধ হচ্ছে এসটি এসসি কোটাতে নন এসটি এসসিরা কেন চাকরি করবে, এটা বলাই হচ্ছে আমার অপরাধ। নওশাদ সিদ্দিকীর অপরাধ হচ্ছে কেন মুসলমানের হয়ে কথা বলবে, কেন দলিতের হয়ে কথা বলবে, কেন আদিবাসীর হয়ে কথা বলবে, কেন শিক্ষার কথা বলবে, কেন স্বাস্থ্যের কথা বলবে, কেন জাতীয়তাবাদী মানুষ গড়ে তোলার কথা বলবে, এটাই হচ্ছে আমার অপরাধ। আর আমি যদি ওদের মতো গালাগালি পচলা পচলি স্টেজে করতাম, ওই বলতো নওশাদ ভাই দারুণ লিডার। বুঝতে পারছেন না আমার অপরাধটা কি? বুঝতে পেরেছেন তো? আমি আপনার হয়ে কথা বলছি বলে। ঠিক ওই রকম অপরাধ আমাদের মধ্যে একজন করেছে, তাকে খুন হতে হলো। কে জানেন? আনিস খান তো আছেই, আর একজন রিসেন্ট, অবশ্যই আনিসকে তো রাজ্য সরকারই মেরেছে। বলছিল আমার ফেভারিটকে ফেভারিট জায়গায় পাঠিয়ে দিয়েছে। বলুন, যাক, এখন বড় বড় নতুন নতুন নেতা যুক্ত হচ্ছে, আরো হবে। কি বলতে যাচ্ছিলাম? ও একজনকে খুন হতে হয়েছিল, কে বলুন তো? ভুলে গেলেন নাকি? এত তাড়াতাড়ি ভুললে হবে না। তিলোত্তমা কলকাতায় আরজিকর হসপিটালে খুন করেছিল, মনে আছে? ওর ঘটনাটা একটু শুনবেন আপনারা? শোনা দরকার তো নাকি? হ্যাঁ, শুনবেন আপনারা। তাকে কেন খুন হতে হয়েছিল? তাকে খুন হতে হয়েছিল এই কারণেই, তার অপরাধটা আমার মতোই ছিল, ও মানুষের হয়ে কথা বলতে গিয়েছিল। তিলোত্তমার অপরাধটা এটাই ছিল, ওই আরজিকর মেডিকেল কলেজের মধ্যে নোংরামি হতো। কেমন নোংরামি? ওই যে ওখানকারের যে মর্গে ছিল, যেখানে লাশ থাকে, সহজে লাশ কাটা ঘর যেটা আমরা বলি, ওইখানে একটু সুন্দর মেয়ে, অল্প বয়সী মেয়ে কেউ মারা গেলে ওদের সাথে নোংরামি করতো এই ডাক্তারগুলো। ভাবে বুঝুন, আপনার আমার বাড়ির মেয়ে কিন্তু ওরা যারা মারা যায়। হিন্দুর বাড়িতে আমার বাড়ির বাইরে কি? মুসলমান বাড়িটা আমার বাড়ির বাইরে কি? আপনার বাড়িটা কি আমার বাড়ির বাইরে? না পাপ্পু চ্যাটার্জি নাকি ব্যানার্জি, পাপ্পু চক্রবর্তীর বাড়িটা কি আমার বাড়ির বাইরে নাকি? এনার বাড়ির মেয়ে কি আমার বাড়ির মেয়ে নয়? আমার বাড়ির মেয়েকে আমাকে যতটা প্রোটেকশন দিতে হবে, এনার বাড়ির মেয়েকে আমাকে অতটাই প্রোটেকশন দিতে হবে। তো আমার আপনার বাড়ির মেয়েদের যারা মারা যেত ওই মর্গে থাকতো, এই কিছু কুলাঙ্গার ডাক্তার, তারা ওই মেয়েগুলোর সাথে নোংরামি করে ভিডিও, মৃত মেয়েগুলোর সাথে, ভাবুন একটু, মৃত মেয়েগুলোর সাথে নোংরামি করে ভিডিও করে বিদেশে বিক্রি করতো। আর আমাদের তিলোত্তমা ওর প্রতিবাদ করছিল। আপনি যখন হসপিটালে ট্রিটমেন্ট নিতে যেতেন, ডুপ্লিকেট ঔষধ দিত আপনাদেরকে, এর প্রতিবাদ আমাদের তিলোত্তমা করেছিল। আপনি আমি যখন, আপনার আমার বাড়ির মেয়েগুলো যখন ওটি রুমের মধ্যে ঢুকতো, এরা সেখানে ডাক্তাররা ওখানে মচ্ছব বানাতো, এর প্রতিবাদ আপনার আমার বাড়ির তিলোত্তমা করেছিল। সেই জন্যই মেয়েটিকে প্রথমে খুন করে তারপরে ধর্ষণ করিয়েছে। এবার বলতে পারেন ধর্ষণ, খুন করে কেন ধর্ষণ করালো? এখানে যদি একটা লাশ পাওয়া যায় এই দমকল এলাকাতে, প্রথমে আমরা বলি আরে কেন ওকে মেরে দিল,